আসসালামু আলাইকুম। স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন D.R.M. সোহাগ। এখন শুনবেন গল্পটির ৪৮তম পর্ব। শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। তারেক নেওয়াজ বাসায় নেই। রোমা নেওয়াজ ঘুমিয়েছিলেন। চিৎকার চেঁচামেচিতে উঠে গিয়েছে, কিন্তু ঘর থেকে বেরিয়ে দেখল ফাইজ এসে গিয়েছে। তা না পারিয়ে ফাইজকে খেতে দিয়েছে। বেশ কিছু কথাবার্তা বলল। ফাইজকে আজ থাকতে বলল রোমা নেওয়াজ, তবে ফাইজের কাজ আছে বলে ফাইজ সম্মতি দিতে পারল না। আরেকদিন আসবে বলে জানিয়েছে। ফারা আর ইনায়া ঘরে গিয়েছে রেডি হতে। তারা খেয়েছে। শুদ্ধকে দেখে রোমা নেওয়াজ শুদ্ধকে খেতে বসতে বললেন। শুদ্ধ ফাইজের পাশের চেয়ারটায় বসল। ফাইজ ভাবলেসভাবে খাবার খাচ্ছে। শুদ্ধ আর চোখে ফাইজের দিকে তাকালো। রোমা নেওয়াজ শুদ্ধকে খাবার বেড়ে দিয়ে শুদ্ধ হেসে বলে, মামি তুমি খেয়েছ? রোমা নেওয়াজ উত্তর করে, খেয়েছি। তোমার মাকে আনলে না কেন? ফুপি যে আনতে বলল। শুদ্ধ খাবার মাখতে মাখতে বলে, কালকে মাকে নিয়ে আসবো মামি। গ্র্যান্ডমা কোথায়? রোমা নেওয়াজ গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, ঘুমিয়ে গিয়েছে। তোমরা আসলে ডাকতে বলেছে। আজ গ্র্যান্ডমাকে ডাক দিও না, কালকে মাকে নিয়ে আসবো। আমার কিছু কাজ আছে। আচ্ছা, কালকে সকাল সকাল এসো। এরপর ফাইজের দিকে চেয়ে বলে, ফাইজ আব্বু একটু ভাত নাও। ফাইজ মাথা নিচু করে ছোট করে বলে, না আর না আম্মু, পেট ভরে গিয়েছে। রোমা নেওয়াজ আর কিছু বললেন না। রান্নাঘরের দিকে গেলেন। শুদ্ধ প্রথমবারের মুখের খাবার গিলে নিয়ে ফাইজের দিকে তাকালো। অতঃপর গলা ছেড়ে ডাকে, এই শোনা ভাই। ফাইজ তার মতো খাবার ব্যস্ত, যেন সে কিছু শুনতে পায়নি। শুদ্ধ আবারও বলে, ফারার জ্বর কমেনি? ফাইজ চোখ তুলে তাকিয়ে তার শাশুড়ি মাকে না দেখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফাইজের দিকে চেয়ে আছে। ফাইজ হঠাৎই বাঁ হাতে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি তোর মুখে আমার বোনের নাম নিতে শুনেছি, বিলিভ মি, তোকে আমি কি করব নিজেও জানি না। শুদ্ধ হেসে বলে, আমার ফারা পাখি, এই যে নিলাম। ফাইজ খুব স্বাভাবিকভাবে বলে, ফারার গলার দাগটা আমার চোখে এড়ায়নি শুদ্ধ। যে আমার বোনকে খুন করতে চাইছিল, তার সাথে আমার বোনকে বেঁধে দেওয়ার মতো ভাই আমি না। ভালোভাবে বললাম, আমার বোনের থেকে দূরে থাক। আমি আমার এক অ্যাব্রোডের ফ্রেন্ডের সাথে কথা বলেছি, যে নেক্সট উইকে ফারাকে দেখতে আসবে। দেখার কিছু নেই, দেখেছে ফারাকে। আসলে একেবারে। ফাইজ থেমে গেল, কিছু বলল না। শুদ্ধ স্তব্ধ চোখে ফাইজের দিকে চেয়ে রইল। ফারার বিয়ে ঠিক করেছে? তাকে একটা কথা বলল না? ফাইজ তার প্লেটে থাকা খাবারটুকু শেষ করে চুপচাপ উঠে গেল। শুধু ভাতের প্লেট থেকে হাত নেড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। ইনায়া ফারা বেরিয়ে আসে ঘর থেকে। ফারার মাথা নিচু। ডাইনিংয়ে বসা শুদ্ধ দিকে বেশ কয়েকবার তাকিয়েছে ফারা, মুখটা মলিন। রোমা নেওয়াজ বেরিয়ে আসলে ফাইজ, ইনায়া, ফারা সহ রোমা নেওয়াজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। শুদ্ধ সেভাবে চোখ বুজে থাকল, একটা একটু শব্দ করল না। রোমা নেওয়াজ এগিয়ে এসে বলে, শুদ্ধ আব্বু, খাচ্ছ না কেন? শুদ্ধ চোখ মেলে তাকায়, নিজেকে সামলে বলে, খেতে পারছি না মামি, কালকে দেখা হচ্ছে। এটা বলে বেসিংয়ে হাত ধুয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ বেরিয়ে দেখল ফাইজের দুপাশে ইনায়া আর ফারা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। শুদ্ধ বড় বড় পা ফেলে এগিয়ে যায়। হঠাৎই ইনায়ার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আমার মা তোকে দেখতে চেয়েছে, আজকে দেখতে চেয়েছে। ইনায়া শুদ্ধর পায়ের সাথে তাল মেলাতে পারে না। ফাইজ আর ফারা দাঁড়িয়ে যায়। ইনায়া পিছু ফিরে ফাইজের দিকে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে শুদ্ধর কাণ্ড দেখল। ইনায়ার দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে গলা উঁচিয়ে বলে, লিটিল কুইন, তোমার ফুপির সাথে আজ থাকো। আমি তোমাকে আগামীকাল ভোরে নিয়ে যেতে আসব, ওকে? শুদ্ধ তার গাড়ির ডোর খুলে গম্ভীর গলায় ইনায়াকে বলে, বস। ইনায়া কি বলবে বুঝল না। ফাইজ নিজেই তাকে যেখানে যেতে বলেছে সেখানে সে কি বলবে।
চুপচাপ গাড়িতে উঠে বসল। শুধু শব্দ করে ডোর লাগিয়ে গটগট পায়ে হেঁটে এসে ফাইজের সামনে দাঁড়ায়। কাউকে কল করে ফোন লাউডে দেয়। ফাইজ ফারার হাত ধরে ভ্রু কুচকে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ নত ফারার পানে চেয়ে হাতের ফোন ধরে আছে, ডান হাত প্যান্টের পকেটে। ফারা মাথা উঁচু করে একবার তাকাচ্ছিল। শুদ্ধর সাথে চোখাচোখি হতেই ফারা চোখ নামিয়ে নিয়েছে। শুদ্ধ একটু ঠোঁট পাকালো। ওপাশ থেকে কল রিসিভ হলে কেউ বলে, হ্যাঁ বল। শুদ্ধ দৃষ্টি ঘুরিয়ে ফাইজের দিকে তাকায়, মৃদু হেসে বলে, ইনায়াকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি, তুইও চলে আয়। মামা সত্যি? ইনায়া কবে ওর বোরকে ডিভোর্স দিবে মামা? আমার কিন্তু সহ্য হয় না। মনটা চাই ওই খাইজরে খুন করে ফেলায়। আমার আর ইনায়ার মাঝে আসছে। আমি জানি আমার ইনায়া এখনো পাক্কা ভার্জিন। ইনায়া আমাকে ছাড়া কারো কাছে নিজেকে বিলাই দিবে না, এই বিশ্বাস আমার আছে। কিরে, কথা বলিস না কেন? শুদ্ধ এসে বলে, বললামই তো, ইনায়াকে নিয়ে যাচ্ছি, তুই আয় আমার বাসায়। কথাটা বলে লাইন কাটতে দেরি হলেও ফাইজের শুদ্ধ দিকে তেড়ে যেতে দেরি হয়নি। চিৎকার করে বলে, আমি তোকে খুন করে ফেলবো শুদ্ধ। শুদ্ধ ভাবলে সিন। সাপটা একটু উঁচিয়ে বলে, সেই গরম পড়েছে, চল এসিতে বসে মারামারি করি। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে শুদ্ধর গাড়ির দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে তাকালো না। ফারার সামনে দাঁড়িয়ে ফারার হাত ধরলে ফারা চোখ তুলে তাকায়। শুদ্ধর চোখে চোখ পড়ে। শুদ্ধ মলিন মুখে চেয়ে আছে ফারার দিকে, মৃদু সুরে বলে, অনেক ভালোবাসি। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ দেখল তা, তবে কিছু বলল না। দ্রুত পায়ে উল্টে ঘুরে তার গাড়ির দিকে এগোয়। ফারা কোনো কথা ছাড়াই শুদ্ধর পিছু পা মেলায়। ফাইজ ইনায়াকে তার গাড়িতে বসিয়ে দিয়ে শুদ্ধর গাড়ির দিকে তাকালো। ফারাকে শুদ্ধর পিছু যেতে দেখে সেদিকে পা বাড়িয়ে গলা উঁচিয়ে বলে, ফারা, তুই শুদ্ধর সাথে যেতে চাস? ফারার পা থেমে যায়। শুদ্ধ ভ্রু কুচকে পিছু ফিরে তাকায় ফাইজের দিকে, বিরক্তি কণ্ঠে বলে, ওর শ্বশুর বাড়ি ও যেতে চাইবে না তো কি তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকবে? আমার বউ বহুত ভালো, তোর মতো স্যাসটা নাকি? আমি তো বুঝেছি তুই আমার বউয়ের শ্বশুরবাড়ি যেতে চাইছিস ইনডিরেক্টলি, কিন্তু আপাতত বেদ্য ফাইজের জায়গা আমার বাড়িতে নাই, যা দূর হ। ফাইজ বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে, এগিয়ে এসে বলল, ফারা আমার গাড়িতে গিয়ে বস। ফারা নড়ল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ রেগে বলে, আমার বউ তোর গাড়িতে বসবে কেন? তোর কি আমাকে ফকির মনে হয়? ফাইজ রেগে বলে, চুপ করবি তুই? শুদ্ধ তার গাড়ির ডোর খুলে ফারার উদ্দেশ্যে বলে, আমার জান, আমার ফারা পাখি, উঠে বসো তো পাখি। আমি আর তুমি লং ড্রাইভে যাব। বাইরের মানুষের কথায় কান দিতে নেই, এরা ফালতু প্যাচাল পারতে অভ্যস্ত। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, আমি ওর ভাই। শুদ্ধ ফারার দুহাত উল্টোপাল্টে চেক করে, এরপর ফাইজের দুহাতও চেক করে হতাশ কণ্ঠে বলে, সরি রে বাইরের লোক, আমি তোদের কারোর হাতেই প্রমাণ পেলাম না। বিশ্বাস কর, একটা হাতের গোনায় ছোট্ট করেও যদি লেখা থাকতো তবেই তুই আজ আমার ফারা পাখিকে নিজের বোন রূপে পেয়ে যেতি। আহারে, তোর কত কষ্ট। ফারাকে এতদিন বোন ভেবে এখন প্রমাণ না পেয়ে খুব কষ্ট হচ্ছে রে। ডান হাত বাড়িয়ে ফাইজের কাঁধে হাত দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি তোকে পরে মালিশ করে দিব সোনা, চিন্তা করিস না। ফাইজের মেজাজ গরম হয়। এর সিরিয়াস মোমেন্টে এমন হেয়ালিপনা জীবনে যাবে না। শুধু মিটমিটিয়ে হাসছে। ফাইজ ফারার দিকে তাকিয়ে রেগে বলে, তুই কি গাড়িতে গিয়ে বসবি? শুদ্ধ ফারাকে বলে, ফারা পাখি, তোমার শাশুড়ি তোমাকে খুব করে দেখতে চেয়েছে, যাবে না? ফারা শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে ফারার দিকে চেয়ে আছে। ফারা মাথা নিচু করে তার ভাইয়ের উদ্দেশ্যে মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ফারার কথায় ফাইজের চেয়ে শুদ্ধ বেশি অবাক হয়। ফারা তো এমন নয়, তারামি করল না কেন? রাজি হলো কেন? শুদ্ধর চোখে মুখে বিস্ময়। সে ভেবেছিল ফারাকে জোর করে নিয়ে যাবে, আরো অনেক কুশরত করতে হবে।
সেখানে ফারাহ নিজেই যেতে চাইছে। শুদ্ধ ভারী অবাক হলো। ফাইজ উল্টো করে যেতে যেতে বলে, ওকে, আন্টির সাথে দেখা কর, আমি নিতে আসবো রাতেই, রাত 3টে বাজলেও নিতে আসবো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, দাঁত কিরমির করে বিড়বিড় করে, শালা ভিলেন, তোর জন্য আমিও ওয়েট করব, মালিশ করতে হবে তো নাকি? শুদ্ধ ফারার দিকে চাইলে দেখল ফারা তার দিকে চেয়ে আছে। শুদ্ধকে তাকাতে দেখে মেয়েটা চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে যে গালে থাপ্পড় দিয়েছিল সেখানে আলতো হাত রেখে বলে, অনেক ব্যথা পেয়েছ পাখি? ফারা চোখ তুলল না, মাথা নিচু করে রেখেই নীরবে চোখের পানি ফেলল। দুঃখ মিশ্রিত অশ্রু শুদ্ধর হাতের সে ঠেকে। শুদ্ধর হাত কাঁপল কেন যেন, কিচ্ছু বলল না, মৃদু সুরে বলে, গাড়িতে উঠো পাখি। ফারা ধীরে ধীরে উঠে বসল। শুদ্ধ ফারার ব্যবহারে অবাক হয়, মেয়েটা এমন বাধ্য হয়ে গেল কেন? ভাবনা রেখে সেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। এরপর গাড়ি স্টার্ট দেয়। ফারা সিটে মাথা এলিয়ে চোখ বুঝল। শুদ্ধ গাড় বাগিয়ে একবার ফারার দিকে তাকায়, চোখে মুখে অসাহিত্য। ফাইজ কিছু দূর ড্রাইভ করার পর একটা জায়গায় গাড়ি থামায়। এনায়া নিচু স্বরে জিজ্ঞেস করে, আপনি সত্যি ফারাপুর জন্য পাত্র দেখেছেন? ফাইজ ভ্রুকুচকে তাকালো ইনায়ের দিকে, ভ্রু নাচিয়ে বলে, তোমার কি মনে হয়? ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফাইজের দিকে। সে কিভাবে জানবে এটা? ফাইজ গাড়ি থেকে বেরিয়ে ইনায়ার পাশের ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে। ফাইজ গাড়ির ডোর লাগিয়ে গম্ভীর গলায় বলে, ওকে টাইট দিয়েছি বুঝলে? তোমার ভাই যে লেভেলের বিচ্ছু, আমার এইটুকু টাইট ওর জন্য কিছুই না। এরপর ইনায়া তার হাত ডান হাতে আঁকড়ে নিয়ে বলে, এসব বাদ দাও লিটল কুইন, আমার সাথে এসো। ইনায়া পাশ ফিরে দেখলো অন্ধকার একটা জায়গা। মিনমিন করে বলে, ওদিকে কোথায় যাবেন? ফাইজ কিছুদূর এগোয়। ইনায়া ফাইজের পাশে এগোয়। ফাইজ গম্ভীর গলায় বলে, লিটল কুইন, একটা সত্যি কথা বলবে? আমি তোমাকে বিলিভ করি, বাট ওই ছেলেটা আমাদের ভেতরের খবর কি করে জানল? আর তুমি কেমন যেন... বাদ দি, তুমি কি অন্য কাউকে লাইক করতে? লাস্ট কথাটা বলতে গিয়ে কণ্ঠ কাঁপল ফাইজের। নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে তাকালে দেখল এনায়া কোন দিকে যেন চেয়ে আছে। ফাইজ দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালে দেখল এক অন্ধকারের ঝোপের মাঝে চেয়ে আছে। সে পিছু ফেরার আগে ইনায়া এক বিকট চিৎকার দেয়। ফাইজ দ্রুত ইনায়ার দিকে তাকায়। ইনায়া হাওমাও করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ে। ফাইজ হতভম্ব। দ্রুত ইনায়ার সামনে হাঁটু মুড়ে বসে বিচলিত কণ্ঠে বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? লিটল কুইন। ইনায়া দুহাতে মুখ চেপে কেঁদে কেঁদে বলে, আমার ছেড়ে দাও প্লিজ, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও। ফাইজ দ্রুত ইনায়াকে কুলে তুলে নিল। গাড়ির দিকে গিয়ে গাড়িতে বসিয়ে দেয় ইনায়াকে। কিছু সময় পর ইনায়ার কান্নার তোর কমে আসে। ফাইজ পানি খাইয়ে দেয় ইনায়াকে। ইনায়া থেকে থেকে কেঁপে উঠছে। ফাইজ সিটে বসে ইনায়াকে তার কুলে নিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। মৃদু সুরে বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? ইনায়া দুহাতে ফাইজের গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। ফাইজ বিচলিত হয়। মৃদু সুরে বলে, ভয় পেয়েছ লিটল কুইন? ইনায়া ফুপাতে ফুপাতে ছোট করে বলে, কি দেখে ভয় পেয়েছ? ইনায়া কিছু বলল না। বেশ অনেক সময় পেরিয়ে গেলেও ইনায়াকে চুপ থাকতে দেখে ফাইজ এড়িয়ে গেল ব্যাপারটা। আবারও বলে, সরি, তোমাকে ভুল বুঝেছি মেবি, বাট কাউকে লাইক করলেও তোমাকে কিছু বলবো না। যাকে লাইক করো তাকে সুন্দর সুন্দর ট্রিটমেন্ট দিব, তুমি ভয় পেও না। ইনায়া ফাইজকে ছেড়ে মাথা নিচু করে মিনমিন করে বলে, আমার কাউকে পছন্দ ছিল না। ফাইজ মিটিমিটি হেসে মৃদু সুরে বলে, তাহলে আমাকে পছন্দ ছিল? ইনায়া মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ফাইজের হাসি দীর্ঘ হয়। দুহাতে ইনায়াকে জড়িয়ে বলে, এটা তো জানি, ভাবলাম ক্রাশ ফ্রাশ আছে নাকি, তবুও সরি লিটল কুইন। ইনায়া মাথা নিচু করে উত্তর করে, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, সরি কেন বলছেন?
আমি সরি। ফাইজ ইনায়াকে জড়িয়ে ধরে মৃদু সুরে বলে, ইটস ওকে, নো প্রবলেম লিটল কুইন। শুদ্ধ এক জায়গায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। ফারাবুত হয়ে ঘুমিয়ে গিয়েছে। শুদ্ধ মিনিট 5 পরেই হাতে একটি প্যাকেট, নাপা, সাথে 2টি পানির বোতল নিয়ে আসে। গাড়িতে উঠে বসে গাড়ির ড্যাশবোর্ডের উপর হাতের সবগুলো রেখে দিল। এরপর ফারার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। ঘুমন্ত ফারার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। শুদ্ধ এগিয়ে গিয়ে ডান হাত আলতো করে ফারার গালে রেখে মৃদু সুরে ডাকে, ফারা পাখি। বেশ কয়েকবার ডাকলে ফারা পিটপিট করে চোখ মেলে তাকায়। শুদ্ধকে তার মুখের সামনে দেখে একটু নড়ে চড়ে ওঠে। শুদ্ধ ফারার চোখের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারা পাখি। ফারা কিছু বলল না, চুপচাপ শুধু চেয়ে রইল শুদ্ধর দিকে। শুধু তার জায়গায় বসে ডান হাতের শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। জানালা দিয়ে হাত ধুয়ে প্যাকেটটি হাতে নিয়ে মুখ খুলল। ফারা শুদ্ধর দিকে চেয়ে আছে। প্যাকেটের মুখ খুললে দেখল সেখানে মোরগ পোলাও। এটা তার খুব পছন্দের। ভাবনার মাঝে শুদ্ধ ফারার দিকে খাবার এগিয়ে দেয়। ফারা হ্যাবলার মতো শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ভ্রুকুচকে বলে, নাও। ফারা চুপচাপ শুদ্ধর হাত থেকে খাবার নিল। শুদ্ধ প্রশান্তিময় হাসল। বেশ কিছু সময় নিয়ে শুদ্ধ ফারাকে পুরোটা খাইয়ে দেয়। কখন যে সব খেয়ে নিয়েছে, শুদ্ধকে দেখতে দেখতে সে খেয়ালই ছিল না মেয়েটার। শুদ্ধ পানি এগিয়ে দিলে ফারা প্যাকেটটা ফাঁকা দেখে বলে, তুমি খেয়েছ? শুদ্ধ হাত ধুয়ে নিল। এরপর ওষুধের প্যাকেট থেকে ওষুধ ছিঁড়ে ফারার দিকে এগিয়ে দিয়ে হেসে বলে, আমার ফারা সুস্থ হলে তার হাতে খাবো। ফারা বিনা বাক্যে শুদ্ধর হাত থেকে নিজে ওষুধটা খেয়ে নেয়। শুদ্ধর ফোনে কল আসে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে। কানে ফোন নিয়ে বলে, আর 5 মিনিট। বলেই কল কেটে গাড়ি স্টার্ট দেয়। 5 মিনিটের মাথায় শুদ্ধ এক জায়গায় গাড়ি থামায়। এরপর গাড়ি থেকে বেরিয়ে ফারার পাশের ডোর খুলে দিয়ে মৃদু সুরে বলে, এসো। ফারা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ একটুখানি ঝুঁকে মৃদু সুরে বলে, এসো ফারা পাখি। ফারা মাথা নিচু করে গাড়ি থেকে বেরোলে সামনে অন্তরা, নাসিম সহ আরো 2জন পরিচিত ছেলেকে দেখে ভ্রুকুচকে তাকায়। অন্তরা এগিয়ে এসে ফারাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? ফারা মৃদু সুরে উত্তর দেয়, ভালো। কিন্তু এরা এখানে কেন বুঝল না। শুদ্ধ ফারার হাত তার হাতের মুঠোয় নিয়ে সামনে এগোয়। পাশাপাশি সবাই এগোয়। ফারা জায়গাটা চিনল না। শুদ্ধকে কিছু বলতে চাইলে তার আগেই চোখের সামনে বড় করে কাজী অফিস লেখা চোখে পড়ে। ফারার পা থেমে যায়। শুদ্ধ পিছু ফিরে ভ্রুকুচকে তাকায় ফারার দিকে। ফারার দৃষ্টি অনুসরণ করে বুঝল ফারার মনোভাব। এক পা এগিয়ে এসে ফারার সামনে দাঁড়ালে ফারা বিস্ময় দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ 2 হাতের আজলায় ফারার মুখটা আগলে নিয়ে মৃদু সুরে বলে, আমার বউ হবে ফারা পাখি। ফারা নীরব চোখে চেয়ে থাকে শুদ্ধর দিকে। শুদ্ধ আবদারের সুরে বলে, হবে না? ফারা চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে, কাউকে না জানিয়ে এভাবে? শুদ্ধ ফারার কথার মাঝে বলে ওঠে, নেক্সট ডে মাকে মামার বাসায় পাঠাবো। এখন তোমাকে বউ বানাবো, এসো। ফারা কি বলবে বুঝল না। নাসিম এগিয়ে এসে বলে, কিরে ভাই, আর কত টাইম লাগাবি? রাত বিরেতে তোর জন্য আমাদের অনেক ধকল গিয়েছে। বহুত কষ্টে কাজে পেয়েছি, এবার দয়া করে আয়। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, যা তো, ডিস্টার্ব করিস না। অন্তরা এগিয়ে এসে বলে, আমি বললামই কালকে আন্টি আঙ্কেল কাজের সাথে নিয়ে আসবে না হয়, কিন্তু না, ওর আজকে মানে আজকে বিয়ে করা লাগবে। এই আতপাগুলোর বউ হবি নাকি সুস্থ কারো বউ হবি ফারা? এখনো টাইম আছে, বলে ফেল। শুধু কটমট দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে। রেগে বলে, তোদের জন্যই আমি আজকে ফারাকে আমার বউ বানাবো। আমার বউকে নিয়ে তোরা টানাটানি করিস কেন? মেজাজ খারাপ লাগে। তাছাড়া আমার খুব ভালোই জানা আছে 1 সপ্তাহ লাগিয়ে বিয়ে করাবে। এমনিতেই ফাইজের বাচ্চা ভিলেন স্টার্ট করেছে,
ওর খবর তো আমি পরে করছি। কথাগুলো বলে ফারার দিকে চেয়ে বলে, ফারা পাখি, প্লিজ তেরামি করো না, অমত করো না, এসো তো এসো, আগে বিয়ে তারপর কথা। কথাটা বলে ফারার হাত ধরে টেনে নিয়ে যায়। ফারা মাথা নিচু করে শুদ্ধর পাশে হাঁটে। চোখ জোড়ায় পানি চিকচিক করছে। ভিতরে গিয়ে শুদ্ধর একটা চেয়ারে বসল। পাশে চেয়ারে ফারা। শুদ্ধ হঠাৎই বসে থেকে দাঁড়িয়ে বলে, মাথার উপরে যে বিয়ের ওড়না থাকে ওটা কোথায় পাবো? শুদ্ধর কথায় নাসিম, অন্তরা সহ আরো দুজন ফ্রেন্ড ভস্য করে দেওয়ার চোখে শুদ্ধর দিকে চাইল। রাত 12টা বাজতে চলল। কত কষ্ট করে এক কাজে জোগাড় করেছে, আর এই বেয়াদব এখন তামাশা করবে। শুদ্ধ সবার দৃষ্টি দেখে মেকি হেসে বলে, জানি বর্তের একটু একটু সুন্দর লাগে, তোদের চোখ ঠিক কর। আমার বউ থাকতে তোরা এভাবে আমার বউয়ের হক নষ্ট করতে পারিস না। কথাটা বলে শুদ্ধ তার পরনের সাদা শার্টের বোতাম খুলতে লাগলো। সবাই শুদ্ধ দিকে চেয়ে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুলে ফারার মাথার উপর দিয়ে দেয়। এরপর বলে, এটাই বেশি সুন্দর লাগছে। এরপর ফারার পাশে বসে কাজী সাহেবের উদ্দেশ্যে বলে, নিন এবার শুরু করুন। ফারার চোখ ভেজা। শুদ্ধর কাণ্ডে অবাক না হয়ে পারল না। সকলে অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। নাসিম, অন্তরা সহ তারা দুজনেই ফ্রেন্ড শব্দ করে হেসে দিয়েছে। কাজী সাহেবও মিটমিটিয়ে হাসছে। ফারা লজ্জা পায়। কান্নামাখা চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ সবার দিকে তাকিয়ে বলে, কি হলো? নাসিম হাসি থামিয়ে বলে, বউয়ের মাথার উপর কিছু একটা দিতে গিয়ে তুই শার্টলেস হয়ে গেলি। তোর বউয়ের মাথায় তো হিজাব আছেই। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোরা বুঝবি না, ফারাকে সুন্দর লাগছে। ওর মাথার উপর সাদা কিছু থাক, আমার গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি আছে, এখন বর্ব বর্ব লাগছে। মাঝে মাঝে মনে হয় আমার, এরা সব মনে হয় পাগলাগারোর থেকে পালাই আসছে। ইস, কি ভাবনার ছিরি। সরি। শুদ্ধর লজিক শুনে সব মুখ টিপে হাসছে। নাসিম শুদ্ধদের সামনে গিয়ে ফটাফট কয়েক পিক তুলে নিল। না হেসেও পারছে না। হাত দিয়ে দেখিয়ে বলে, সেই লাগছে আমাদের শুদ্ধবাবুকে। গায়ে স্যান্ডো গেঞ্জি, হাতে দামি ঘড়ি, পায়ে জুতো, ব্ল্যাক প্যান্টও দারুণ। স্যান্ডো গেঞ্জিটা একটু বেশি দারুণ। নাসিমের কথায় সবাই হাসছে। শুদ্ধ পাত্তা দিল না। তার যেভাবে ইচ্ছে সেভাবে বিয়ে করবে। বিরক্ত কণ্ঠে বলে, তো আমি কি পাতলো নাকি যে আমাকে শার্ট ছাড়া আবার লাগবে? পাশ ফিরে ফারার দিকে তাকালে দেখল ফারা তার দিকে অদ্ভুত চোখে চেয়ে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তার স্যান্ডো গেঞ্জি টেনে বলে, তুমি বলে এটাও খুলে ফেলবো। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ভ্রুকুচকে বলে, কান্না অফ করো ফারা পাখি, বিয়ে করছি, কিডন্যাপ নয়। ফারা মাথা নিচু করে রইল, কিছু বলল না। প্রথমে রেজিস্ট্রির ব্যাপারে সাইন করে শুদ্ধ। এরপর ফারার দিকে এগিয়ে দিলে ফারা চঞ্চল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ আবদারের সুরে বলে, সরি, আর মারব না, প্লিজ আমার বউ হয়ে যাও। ফারা চোখ সরিয়ে সাইন করার জায়গায় তাকায়। চেয়ে থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ে। কাজী ফারাকে দেখে সবার দিকে চেয়ে বলে, মেয়ে সে কবে থেকে কাঁদছে তো কাঁদছেই। তোমরা কি মেয়েকে তুলে এনে জোর করে বিয়ে করাতে এনেছ? এরকম হলে বিয়ে পড়াবো না। শুদ্ধ রেগে তাকায় কাজের দিকে। টেবিলের উপর একটা থাপ্পড় মেরে রেগে বলে, কাজী কাজীর মতো থাকবেন, নয়তো আমি পাজি হয়ে আপনার জন্য এখন পিস্তল কিনতে বেরোবো। কথাটা বলে হাত ঘুরিতে একবার সময় দেখল। অতঃপর ভদ্র লোকটার দিকে চেয়ে বলে, 12টা বাজতে আর মাত্র 8 মিনিট। যদি 12টা বেজেছে আমার বিয়ে পড়াতে, তাহলে আপনার ছেলেমেয়ের কপাল পুড়ল বলে। রাত 12টার আগে বিয়ে পড়ানো শেষ করতে পারলে আপনার কপাল খুলল বলে। আপনি কি নিজের মাথার খুলি উড়াবেন নাকি আমার বিয়ে পড়াবেন? শুদ্ধর ফ্রেন্ডরা সব মুখ চেপে হাসছে। কাজী সাহেব একটু ভয়ই পেল। শুদ্ধ কথাগুলো একদম সিরিয়াসভাবে বলেছে। কাজী মেকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ,
পড়াচ্ছি বাবা। অতঃপর ফারার দিকে তাকিয়ে বলে, দ্রুত সাইন করে দাও মা। ফারা কলম হাতে নিয়ে বসে আছে। শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারার হাতের দিকে। প্রায় 2 মিনিট অপেক্ষা করল। ফারাকে একইভাবে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হলো। এর ভাই তাকে চালায়, আবার এর তেরামি এই জন্মের তো ছুটবে না। রেগে ধমকে বলে, এই মেয়ে, এই, এখানে তোমাকে তামাশা করতে এনেছি, সাইন করো। আর 1 মিনিট লেট করলে তোমার হাতের আঙ্গুলি রাখবো না। বেয়াদব মেয়ে একটা। শুদ্ধ ধমকে ফারা কেঁপে ওঠে। আবারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ডান হাতে ফারার গাল চেপে ধরে তার দিকে ফেরায়। দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি মার খেতে চাইছো ফারা পাখি? তুমি চাইলে অবশ্যই আমি মারব, কিন্তু সেটা 12টার পর। এখন সাইনটা করো চুপচাপ। কাজী সাহেব চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা এগিয়ে এসে জোর করে শুদ্ধর হাত ছাড়িয়ে ফারাকে তার পেটের সাথে জড়িয়ে ধরে। রেগে বলে, তোর প্রবলেম কি শুদ্ধ? ভালোভাবে কথা বলতে পারিস না ওর সাথে? 2 ভাই একই নায়ের মাঝি, একজন রকেট তো আরেকজন প্লেন। শুদ্ধ রেগে বলে, বাইরে ওকে কি সুন্দর করে রাজি হতে বললাম, বলতো? এখন এসে আবারও তারামি করছে। ওকে সাইন করতে বল, নয়তো আরেকটা গালেও মার খাবে ও এখন। অন্তরা ফারার মুখে হাত বুলিয়ে বলে, সাইন করে দেবন, দেখছিস তো শুদ্ধ কেমন রেগে যাচ্ছে। ফারা আর চোখে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ চোখে চোখ পড়লে শুদ্ধ জুড়ে আরেকবার ধমকে বলে, সাইন করো। ফারা আবারও কেঁপে ওঠে। নাসিম শুদ্ধর পিঠে একটা চাপড় মেরে বলে, মাথা তো গরম কেন হয়, ঠান্ডা কর। শুদ্ধ ফুস করে শ্বাস ফেলে। ও আমার বউ না হওয়ার পর্যন্ত মাথা ঠান্ডা হচ্ছে না, ওকে সাইন করতে বল। নাসিম ফারার পিছনে দাঁড়িয়ে বলে, ফারা, তোমাদের রেজিস্ট্রির ব্যাপারে কাউকে বলবো না, বলার প্রয়োজন নেই, কারণ আগামীকাল শুদ্ধর বাসা থেকে তোমাদের বাসায় যাবে বিয়ের কথা বাঁকা করতে। কিন্তু তোমার ফিউচার বরের কথা, সে আজ রাত পার করবে না তোমাকে বউ না বানিয়ে। তোমাকে তার নামে দলিল করে তবেই ঘুমাবে, বুঝেছ তো? এটার জন্য কোনো ঝামেলা হবে না, সাইন করে নাও। ফারা নাসিমের কথাগুলো মন দিয়ে শুনল। বাঁ হাতে চোখের পানি মুছে নেয়, এরপর কাপা হাতে সাইন করে নেয়। শুদ্ধ কাজের দিকে তাকিয়ে বলে, বিয়ে পড়ান। কাজী শুদ্ধর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। শুদ্ধ কাজীকে চুপ থাকতে দেখে রেগে বলে, আপনার কি খুলি উড়ানোর শখ জেগেছে? 5 মিনিট ওয়েট করুন। কথাটা বলে উঠে দাঁড়ালে কাজী দ্রুত কিছু পড়া শুরু করল। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হেসে আবারও চেয়ারে বসে পড়ে। ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয়ে গেলে শুদ্ধ ফারার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। ফারার মাথার উপরে থেকে শার্টটা নিয়ে ফারার সামনে দাঁড়িয়ে শার্ট পরতে থাকে। অন্তরা এগিয়ে এসে শুদ্ধর উদ্দেশ্যে বলে, আমার বোনকে আর যদি মেরেছিস বা বকেছিস, তোর খবর আছে বলে দিলাম। শুদ্ধ শার্টের বুতাম লাগাতে লাগাতে ফারার নত মুখ পানে চেয়ে মৃদু হেসে বলে, কোনোটাই করব না, আদর করব শুধু। অন্তরা মুখ বাঁকিয়ে যেতে যেতে বলে, দেখি মারিস কিনা। আর একদিন শুনলে আমি ফারার বাবার কাছে বিচার দিয়ে আসবো সোজা। শুদ্ধ বিরক্ত হলো, কিছু বলল না। সে ফারার দিকে চেয়ে শার্টের বুতামগুলো লাগাতে লাগলো। এরপর ফারার হাত ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসে। প্রায় 10 মিনিট ড্রাইভ করে এক জায়গায় গাড়ি সাইড করে। ফারা মাথা নিচু করে বসে আছে, একবারও তাকায়নি শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার পাশের ডোর খুলে কিছু না বলেই ফারাকে কুলে তুলে নিল। ফারা চোখ বড় বড় করে তাকায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। অভিমানের ঘিরে চুপ করে রইল। শুদ্ধ ফারাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে মৃদু হেসে ফিসফিস করে বলে, এই ফারা বউ পাখি, আমি এখন থেকে অনুমতিবিহীন অনেক কিছু করার সার্টিফিকেট পেয়েছি, জানো? ফারার ভেতরটা কেমন কেঁপে উঠল, কিছু বলল না। চারপাশটা কেমন ফাঁকা। শুদ্ধ বেশ কিছুক্ষণ হেঁটে ফারাকে এক জায়গায় নামিয়ে দেয়। ফারা খেয়াল করল তারা নদীর পাড়ে এসেছে। শুদ্ধ ফারার দিকে চেয়ে আছে। ফারা নদীতে টলমল পানির উপর থেকে দৃষ্টি সরিয়ে শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ কেমন করে যেন তাকিয়ে আছে। আশেপাশে কৃত্রিম কোনো আলো নেই,
তবে চাঁদের আলো খুব বেশি অস্পষ্ট লাগলো না। ফারা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। শুদ্ধ হঠাৎই ফারাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। থেমে থেমে বলে, ফারা পাখি এখন থেকে আমার বউ। আমার তো বিলিভই হচ্ছে না। উফ, এত শান্তি কোথায় রাখি? ফারা ঢোক গিলে। শুদ্ধ ফারাকে ছেড়ে দাঁড়ায়। যে গালে থাপ্পড় দিয়েছে সে গালে অসংখ্য চুমু আঁকল ছোট ছোট। কতবার যে সরি বলল। ফারা শুদ্ধকে ঠেলে মাথা নিচু করে বলে, আর সরি বলতে হবে না। শুদ্ধ দুহাতে ফারার গাল আঁকড়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে, তুমি রাগ করেছ ফারা পাখি? আমি তোমাকে হসপিটালে অনেক খুঁজেছিলাম। সরি, আর মারব না, আর বকবো না। বিয়ের আগে তোমাকে চিনতাম না। ওসব ভুলে যাও। এখন আমার একমাত্র বউ তুমি। ফারা অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। বিয়ের আগে তাকে চিনত না? এটা ভাবতে হবে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ চালায়। এরপর ফারার হিজাবটা খুলে দেয়। ফোনের ফ্ল্যাশ নিয়ে ফারার গলা চেক করে। দাগ মুছে যায়নি এখনো। বাঁ হাতে ফোন ধরে ডান হাতে গলায় হাত বুলিয়ে মৃদু সুরে বলে, ব্যথা আছে? ফারা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ নেই। শুদ্ধ ফোনের ফ্ল্যাশ অফ করে পকেটে রাখল ফোন। ফারা কিছু বোঝার আগে শুদ্ধ ফারাকে তার দিকে টেনে ফারার গলায় ছোট ছোট চুমু আঁকে। ফারা কারেন্ট শক খাওয়ার মতো কেঁপে ওঠে। শুদ্ধ মৃদু হাসে। একটু পর মাথা তুলে তাকায়। দুহাতে ফারার মুখ আগলে নিয়ে ফারার কপালের সাথে কপাল থেকে মৃদু সুরে বলে, বিয়ের জন্য এই কাজ পেন্ডিংয়ে ছিল। আরো অনেক কিছু পেন্ডিংয়ে আছে, কিন্তু আজ তোমাকে ছুটি দিচ্ছি ফারা পাখি। ক্লান্তিতে নুইয়ে পড়া সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আশেপাশে বড় বড় বিল্ডিং, তার ফাঁকে সূর্য ডুবার দৃশ্য একটু একটু দেখা গেল। মায়েরা বেলকনির মাঝে মন খারাপ করে বসে তা দেখল। কলেজ থেকে ফিরেছে একটু আগে। ইরফান রেখে গিয়েছে তাকে, ভেতরে আসেনি। তাকে নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। এটা একটা মায়রার মন খারাপের কারণ। মায়রা জিজ্ঞেস করেছিল, কোথায় যাবে? ইরফান ছোট্ট করে উত্তর করেছিল, অফিস। মায়রা জড়তা কাটিয়ে খেতে আসতে বলায় ইরফান বিরক্তি কণ্ঠে বলেছিল, নো নিড। গতকাল তো ইরফান তার সাথে এসেছিল, তাহলে আজ কেন আসলো না? এটা আরেকটা মন খারাপের কারণ। তার মন খারাপের পিছনেও আরও একটা কারণ আছে। হঠাৎই গতকালের বলা ইরফানের দাদির একটা কথা মনে পড়ল। তার ছেলেরও নাকি এমন ঘটনা ঘটেছিল। হঠাৎ ছেলের ঘরের বউ রেখে বাইরের মেয়েদের সাথে জড়িয়ে গিয়েছিল। যদি ইরফান এমন করে? এই ভাবনাটুকুই মেয়েটার মন তীব্র খারাপ করে দেয়। ভীষণ বিষণ্ণতা ঘিরে ধরে ছোট্ট মায়রাকে। তার উপর গতরাত রাতের ঘটনা নিয়ে মায়রা ভীষণ আপসেট। ভাবনার মাঝে ঘরের ভেতর থেকে ইরফানের দাদির কণ্ঠ পেয়ে মায়রা বেলকুনির মাঝে থেকে উঠে ঘরে আসে। ইরফানের দাদিকে বেডের উপর বসে থাকতে দেখে মায়রাও এগিয়ে গিয়ে বসল দাদির পাশে। ইরফানের দাদি মায়রার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে মেয়ে, তুমি আবার জামা পরেছ কেন? আমি যে শাড়িগুলো তোমাকে দিলাম ওগুলো কি করেছ? মায়রা মিনমিন করে বলে, রেখে দিয়েছি। আহা, তুলে রাখলে হবে না, সব সময় পড়ে থাকতে হবে মায়রা। আমার কথা বুঝতে পারছো না তুমি? মায়রা শাড়ি না পরায় বয়স্ক মহিলার অসন্তুষ্ট হলেও মায়রার কোনো গহনা খুলেনি, এতে বেশ সন্তুষ্ট তিনি। ফুলের মতো মেয়ে, গয়নাগুলো পরলে মেয়েটা কেমন জলজল করে, চোখে লাগার মতো। মায়রা আজ ইরফানের দাদির কথাই রিয়্যাক্ট করল না। পা দুটো তুলে ভালোভাবে বসে খুব সিরিয়াস কণ্ঠে প্রশ্ন করল, দাদিমা, ছেলেরা বাইরের মেয়ের দিকে নজর কেন দেয়? ইরফানের দাদি মায়রার গালে হাত দিয়ে বলে, যারা খারাপ মানুষ তারাই ঘরের বউ রেখে বাইরের মেয়েদের দিকে ঝুঁকে পড়ে। তবে কখনো কখনো বউরা মুখ ফিরিয়ে নিলেও ছেলেরা বাইরে নজর দেয়। তখন ছেলে মেয়ে দুজনের দোষ থাকে। আবার বউ মন মতো না হলেও এমন হতে পারে। মায়রা ঢুক গিলল দ্বিতীয় কথার কারণটা শুনে। ইরফানের দাদি আবারও বলে ওঠে, এই জন্য তুমি আমার দাদু ভাইয়ের কাছে কাছে থাকবে।
তাহলে তোমার এসব চিন্তা থাকবে না। আমার ছেলের ক্ষেত্রে এমন হয়েছিল, বুঝেছ? তার থেকে ছোট বয়সী মেয়েকে বিয়ে দেওয়াই মানছিল না। বাইরের মেয়েদের সাথে মেলামেশা করত। পরে অবশ্য ভালো পথে এসেছিল। কিন্তু তোমরা তো এখনো ছোট, তাই না? এটা আমাদের পরের জেনারেশনরা বুঝতে চায় না। আমার ছেলের কাহিনীটা তো ইরফানের কাছে এসে রিপিট হয়েছে। এজন্য আমি আরো আগে আসতে চেয়েছিলাম। তুমি শাড়ি পরলে তোমাকে বড়দের মতো দেখায়। আমার ইরফান দাদু ভাই তাহলে আর তোমাকে ছোট বলবে না, বউকে নিয়ে সংসার করবে, বুঝেছ? মায়েরা চুপ করে শুনল। সে তো গতকাল ফিরিয়েই দিয়েছিল ইরফানকে। তাহলে ইরফান কি তাকে ভুলে যাবে, অন্য মেয়েদের কাছে যাবে? ভাবতেই গলা শুকিয়ে আসলো। বেড থেকে নেমে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি খেয়ে নেয়। সে কি অনেক বড় হয়ে গিয়েছে? তার তো 16 বছর হতে এখনো 2 মাসের মতো বাকি। স্বামীরা কি বউদের সুযোগ দেয় না? স্কুলে পড়ার সময় তার বান্ধবীদের সাথে এসব নিয়ে অনেক মজা করত, কিন্তু নিজেকে কখনো এই সিচুয়েশনে বসিয়ে ভাবেনি তো। আর সে নিজেকে সেই সিচুয়েশনে পড়ে তার দম বন্ধ লাগছে। ইরফান তাকে আগের মতো মনে রাখবে না, যত্ন করবে না। এসব যেমন মানতে পারে না, তেমনি এই ব্যাপারে সে সহজ হতে পারে না, পারছে না। তাহলে কি হবে তার? তার তো পরিবার নেই। আছে, তবে সেখানে তো আর জায়গা নেই। চোখজোড়া ভিজে উঠল। ইরফানের দাদিকে কেউ কল দিয়েছে। তিনি কথা বলায় ব্যস্ত হলেন। মায়েরা ধীর পায়ে আবারও বেলকনিতে গিয়ে দাঁড়ায়। বেলকনির রেলিং মায়েরার কোমর পর্যন্ত, উপরের দিকে ফাঁকা। মায়েরা মাথা হালকা নিচু করে দুহাত রেলিংয়ের উপরে রাখে। খানিকটা ঝুঁকে বিষণ্ণ মনে চেয়ে ব্যস্ত শহরটায় চোখ বোলায়। গাড়ি আসছে যাচ্ছে। ইরফানের গাড়ি খুঁজতে অজান্তেই কখনো কখনো মায়েরার চোখের মনি ছুটোছুটি করে। মায়েরা ঈশার নামাজ পড়ে রাত 9টায় বেডের এক কোনায় গুটি মেরে বসেছে। মাঝে মাঝে একটু নড়ে ছড়ে আবারও সেভাবেই বসে চুপচাপ কি যেন ধ্যান করে। একটু পরপর ঘড়িতে সময় দেখে। 11টা 30। মায়ের আর ভালো লাগছে না কিছু। ইরফানের দাদির কথাগুলো সে হজম করতে পারছে না। ইরফান আসে না কেন? এতক্ষণে তো চলে আসতো, আজ আসে না কেন? আরো 20 মিনিট এভাবেই বসে থাকলো। এরপর বেড থেকে নেমে বাংলা বই নিয়ে সোফায় বসল। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাবজেক্টগুলো টিচার লাগবে তার। এসব তো তার মাথার উপর দিয়ে যায়। বাংলা বই খুলে কবিতা বের করলো একটা। বাংলা পড়তে তার ভালো লাগে বরাবর, কিন্তু আজ মন বসছে না। এক লাইন পড়ে আর ঘড়ি দেখে, নয়তো ভাবনার মাঝে ব্যস্ত হয়। এভাবে প্রায় 50 মিনিট পার করল। ঘড়ির কাঁটা 12টার ঘরে। মায়ের সবকিছু অসহ্য লাগছে। দুঃখের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান আসে না কেন? তাকে ভুলে যাচ্ছে? ইরফানের দাদির কথাগুলো ভাবতেই চোখের পানি বইয়ের উপর টুপটুপ করে পড়ল। মায়েরা বিরক্ত হয়ে বইটা ঠাস করে সেন্টার টেবিলের উপর রেখে সোফার উপর ডান কাত হয়ে শুয়ে পড়ে। এভাবে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটা তখন রাত 1টা। ইরফান বাসার ভেতর প্রবেশ করে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে তার গ্র্যান্ডমার কথায় থেমে যায়। দাদু ভাই, তোমার বউকে পছন্দ হয়েছে? ইরফান ভ্রুকুচকে তাকায় তার দাদির দিকে। গম্ভীর গলায় বলে, নো। ইরফানের দাদি হেসে বলল, এত সুন্দর সারপ্রাইজ দিলাম, তাও পছন্দ করলে না? ইরফান কিছু বলল না। মায়রাকে তার গ্র্যান্ডমায় শাড়ি প্লাস গয়না দিয়েছে, এটা সে মায়রাকে দেখে এসে বুঝেছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, এসব ফালতু সারপ্রাইজ আর অ্যারেঞ্জ করবে না। ইরফানের দাদি মিটমিট করে হেসে বলে, কি বলো? আমি তো এসেছি এই জন্যই দাদু ভাই, আজকে সারপ্রাইজ আছে। ইরফান বিরক্ত হলো। আজ আবার কি করলো? তবে পাত্তা দিল না। গটগট পায়ে তার রুমের দিকে এগিয়ে যায়। ইরফান তার ঘরে প্রবেশ করে ভ্রুকুচকে তাকায়। ঘর অন্ধকার। তার আজ লেট হয়েছে, মায়েরা হয়তো ঘুমিয়েছে। তবে মায়েরা তো জিরো লাইট জ্বালিয়ে রাখে। ইরফান উল্টো ঘুরে দরজার লক করে দেয়। এরপর ঘরের সব সুইচ অন করল, কিন্তু আলো জ্বলে না। ইরফান একে একে প্রতিটা সুইচ অন করলে একটাও জ্বলে না।
বিরক্ত হলো ছেলেটা। এমনিতেই কাজের চাপে মাথা হ্যাং হয়ে আছে, তার মধ্যে আরেক ঝামেলা। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে। একটু একটু আওয়াজে মায়েরার ঘুম হালকা হয়। চোখ জোড়া পিটপিট করে খুলে। ঘুমন্ত চোখে একদম অন্ধকারের মাঝে একটা ছায়ামূর্তি দেখে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে। শরীর নড়ে ওঠে। সোফার কোনায় এসে পড়ায় সোফা থেকে ঠাস করে মেঝেতে পড়ে যায়। ইরফান হতবম্ব। দ্রুত বেডের দিকে ফোনের ফ্ল্যাশ তাক করে দেখল বেড ফাঁকা। ধপ করে কিছু পড়ার শব্দ পেয়ে ইরফান দ্রুত পায়ে বেডের উপর চেক করলে তবু ফাঁকা দেখল। ইরফানের মুখ বই ভীতি। এত জোরে চিৎকার, পড়ে যাওয়ার শব্দ। কোথায় তার বার্ড ফ্লাওয়ার? দ্রুত বেলকনির দিকে যেতে নিয়েও পিছু ফিরে আসে সোফার কাছে শব্দ পেয়ে। এক প্রকার দৌড়ে এসে সোফার সামনে এসে সেন্টার টেবিলের বাঁদিকে একটা জোরে সরে লাথি দেয়। ফলস্বরূপ সেন্টার টেবিল বেশ অনেকটা দূরে ছিটকে সরে যায়। ইরফান ফোনের ফ্ল্যাশ মেঝের দিকে ধরলে দেখল মায়েরা উপর হয়ে পড়ে আছে। ইরফান দ্রুত হাঁটু মুড়ে বসে হাতে ফোন মেঝেতে উল্টো করে রেখে মায়েরাকে দু হাতে আগলে ধরে। বিচলিত কণ্ঠে আওড়ায়, আর ইউ ওকে? মায়েরার শরীরে শক্তি নেই। এই ইহজীবনে এত ভয় পেয়েছে কিনা তার মনে পড়ে না। শরীর কাঁপছে মেয়েটার। ইরফান হাঁটু মুড়ে বসে দুহাতে মায়েরাকে সোফার উপর শুইয়ে দিল। মায়েরার শরীরের কাঁপন বুঝতে পেরে ইরফান মায়েরাকে তার বুকে জড়িয়ে নিল। মেয়েটা পেটে ব্যথা পেয়েছে ভীষণ। তার ভয়ে আত্মার পানি শুকিয়ে গিয়েছে। তার রেশে এখনো শরীর কাঁপছে না চাইতেও। ইরফান মায়েরার গালে ডান হাত দিয়ে মৃদু সুরে বলে, আই এম হিয়ার, ডোন্ট ওয়ারি লিটল গার্ল। মায়েরার এত অভিমান হলো এই লোকটার উপর। সে কতক্ষণ অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। অতিরিক্ত ভয়ে চোখের কোণে জমে থাকা পানির সাথে অভিমানের অশ্রু মিশ্রিত হয়ে চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। মাথা চাকিয়ে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখল। ইরফান মায়েরার গলা চেক করলে দেখল মেয়েটা ঘেমে গিয়েছে। ইরফানের রাগ হলো তার গ্র্যান্ডমার উপর। গ্র্যান্ড মা যদি তার চেয়ে ছোট হতো, আজ গুনে গুনে 100টা থাপ্পড় দিত ইরফান তাকে। আজকের পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরুস চ্যানেলে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।